হ্যাঁ, রেফারেন্সে আমি বলতে পারি সাকিব 5 বছর আমার সাথে কোনো বিষয়ে যে নিজের থেকে জানা ওই ধরনের কোনো প্রশ্ন আমাকে করেনি। চেষ্টা করলে সাকিব চেঞ্জ করে দিতে পারে, এখনো চান্স আছে, এখনো হালটা ধরতে পারে ও। আর উপর জায়গায় আছে, সাকিবের জায়গায় আছে, এগুলো তৈরি হয়, এগুলো ফালতু কথা। অপু ফিল্ডে কাজ করছে না এখন। চলচ্চিত্রে এত এত সুন্দর সুন্দর গল্পের ছবি দিয়েছেন, তারকাখ্যাতি এনিয়ে দিয়েছেন অনেক তারকাদের, বা যারা আম করা ছিল তাদেরকে বিখ্যাত বানিয়েছেন গল্পের মাধ্যমে। হঠাৎ করে এই যে চলচ্চিত্রের যে বর্তমান অবস্থা, সেখানে আপনাদের কোনো কন্ট্রিবিউশন নেই, ভালো মানে আপনারা যারা আছেন তারকা নির্মাতা, তাদের কোনো কাজ নেই, আমরা পাচ্ছি না। এর কারণটা মেনলি একটা জিনিস পরিষ্কারভাবে জানা দরকার, সেটা হচ্ছে আমরা কিন্তু বসে নেই, আমরা কাজ করছি। আমার প্রশ্ন হচ্ছে যে ক্ষেত্রটা আমরা আমাদের আগের জেনারেশন থেকে যে শুরুটা হয়েছে, আমরা যে কাজগুলো করেছি, এই ক্ষেত্রটা টোটালি এখন অনেক শূন্যতার বিরাজ করছে, অনেক শূন্যতা। কারণ আমি যদি ভেরি স্টার্টিং পয়েন্ট বলি, সেখানে হচ্ছে যে স্ক্রিপ্টিংয়ে অনেক বড় একটা শূন্যতা এসে গেছে। যারা স্ক্রিপ্ট করতেন তারা বয়স্ক হয়ে গেছে, তাদের চিন্তা চেতনার ওই জায়গাটা সীমিত হয়ে গেছে, যে কারণে আমরা প্রপার একটা স্ক্রিপ্ট পাচ্ছি। সেকেন্ডলি হচ্ছে যে আপনি যখন পিকচারাইজেশন করতে যাবেন, সেই জায়গাতে যে আর্টিস্ট টেকনিশিয়ান নিয়ে আমরা কাজ করছি, আগের যারা আমাদের সাথে কাজ করতো, কিংবা এখনো ওই মানুষগুলোই যেই ক্ষেত্রে যেই জায়গায় কাজ করছে, তাদের একটা ব্যাড প্র্যাকটিস হয়েছে যে যেন তেনভাবেই কাজ করা, যেন নেভার, কখনোই পারফেকশন ছাড়া কাজ ভালো হবে না। এবং সেটা করা উচিত, সেটা ছিল বলে অনেক ভালো ভালো ছবি প্রিয় দর্শকরা আপনারা দেখেছিলেন তখন। সেই কারণে আজকে এই শূন্যতার কারণে আমরা অনেকে শুরু করছি না। আমার কথা হচ্ছে যে আমি একটি নতুন ছেলেকে নিয়ে আবার নতুন পৃথিবী তৈরি করব, যার মধ্যে এই শূন্যতা কিংবা যে ব্যাড প্র্যাকটিসগুলো চলে এসছে, তারা এখন আর আগের যে অ্যাডজাস্টমেন্টে আমরা কাজ করতাম, এখন আমাদের সাথে তাল মিলাতে পারবে না। এই অবজারভেশনে অনেক বড় অ্যাচিভ আমরা করে ফেলেছি, যা হওয়ার কথা ছিল না তা হয়ে গেছে। যে ক্ষেত্রটা এত চমৎকারভাবে সাজানো 40-50 বছরের, সেই ক্ষেত্রটা একেবারেই শেষ, জেনারেশন গ্যাপে পড়ে গেছে, শিল্পী তৈরি হয়নি। আর 2-4 জন যারা এই জেনারেশনের শিল্পী হয়ে আস্তে আস্তে অবাক লাগে, এরা কেন এসছে, কি কারণে এসছে, কেন কাজ করছে। আমার হাতে গড়া শিল্পীদের চেহারাটাই দেখছি, তারা কিভাবে স্টেপ দিচ্ছে, তাদের কি কন্ট্রিবিউশন, এবং তারা কি চায়, কি অ্যাচিভ করে কোথায় চলে যাচ্ছে। একটা বিষয় খুব পরিষ্কারভাবে একটু দর্শকরা জানতে চায় যে আপনাদের মধ্যে অনেক তারকা নির্মাতা আছেন যারা নতুন নতুন ছেলে এনে বিখ্যাত বানিয়েছেন, পরবর্তী সময়ে তাদের সাথে যারা তারকা খ্যাতি পেয়েছেন তাদের সাথে নির্মাতাদের সম্পর্কটা দূরত্বের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। আমি একটা জিনিস পরিষ্কার বলতে চাই, সেটা হচ্ছে আমরা যখন নতুন মুখে সন্ধানে তৈরি করেছিলাম, সেখান থেকে মান্না আসছে, সেখান থেকে সৈয়দ চৌধুরী এসছে, সেখান থেকে খালেদা আসছে, সেখান থেকে জিচি এসছে, অনেক আর্টিস্ট এসছে। কিন্তু যখনই রিয়েলিটি শো হিসাবে এই বাণিজ্য শুরু হয়ে গেল, তখন কিন্তু আর আর্টিস্ট তৈরি হচ্ছে না, তখন হচ্ছে অন্য জিনিস, যেটা আমি স্পষ্টভাবে ক্লিয়ার কনসেপ্ট কাউকে দেবো না। আমি এইটুকু বলি যে এইটা আসার ধরন না। কিন্তু শাকিব খানকে কিন্তু আমার রিয়েলিটি শো করে আনতে হয়নি, সেখানে সেই হান্টিং করে আনতে হয়নি। শাকিব খান অটো চলে এসছে। আমিন খান আমাদের একটা নতুন মুখের সন্ধানে, যেটা আমাদের এফডিসি কেন্দ্রিক ছিল, এফডিসি থেকে হতো, সেটা ছিল পারফেক্ট। কারণ সেখানে সরকারি একটা প্রতিষ্ঠান থেকে একটা সুন্দর আয়োজনে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিটি নির্মাতা থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, যারা কুশলী আছে তাদেরকে নিয়ে আমরা যেভাবে একটা সার্চিং করতাম, কিংবা যেভাবে যারা অ্যাপ্লাই করতো তাদের মধ্যে কাজের কতটুকু সম্ভব,
তাদের ভবিষ্যৎ কী হতে পারে, এই অবজারভেশন থেকে আমরা সিলেক্ট করে তারপরে গ্রুমিংয়ে চলে যেতাম। এবং সেখানে যারা তাদেরকে নিয়ে কাজ করেছে, তৎকালীন যে আর্টিস্টগুলো এসছে, এবং তারা অনেকে সুপারস্টার হয়ে গেছে। মান্না পৃথিবীতে নাই, কিন্তু মান্নার অবদান কি কম আছে? অনেক জানার বিষয়টা হচ্ছে যে যদি তারকা আপনারা তৈরি করলেন, আমি যদি বলি যে এহতেশাম প্রয়াত হয়েছে, তারপর সোহানুর রহমান সোহান ভাই আছেন, আপনি আছেন, অনেক তারকা কিন্তু আপনারা আনছেন, অনেক তারকা কিন্তু আপনারা এনেছেন এবং তারা খ্যাতি পেয়েছে, কিন্তু পরবর্তী সময় আপনাদের সাথে এই তারকাদের সাথে সম্পর্কটা সুন্দর নেই। এর কারণটা কি? আমি ওই কথাটাই আবার পুরোপুরি সেই জায়গায় চলে আসছি। সেটা হচ্ছে যে এখনকার যারা আসছে তাদের যে চলচ্চিত্রের প্রতি শ্রদ্ধাবোধ, দায়িত্ব, এই চলচ্চিত্র যারা তৈরি করে কিংবা এই শিল্পে যে অবদানগুলো টেকনিশিয়ানদের, যারা বড় শিল্পী হয়েছে, যেমন রাজ্জাক ভাই যখন আসে, রাজ্জাক ভাই কিন্তু এত ভালোবাসা ছিল শিল্পের প্রতি, এবং টেকনিশিয়ানদের সাথে সে যে একটা যোগাযোগ করে কাজ করা, এবং ডে বাই ডে মানুষ রাইজিং চলে যায়, স্টার হয়ে যায়। রাজ্জাক ভাই কিন্তু ওই সুপার স্টার হয়ে যাওয়া, যখন নায়করাজ হয়ে গেল, তখনও কিন্তু একটা লাইটম্যানকে গাড়ে হাত দিয়ে কথা বলছে, কিরে কেমন আছিস, এই যে একটা বিষয়, খোঁজ খবর নেওয়া কিংবা কৌশল বিনিময় করা, কিংবা একসময় শাসন করে কাজ আদায় করে নেওয়া। রাজ্জাক ভাই কিন্তু শুধু শিল্পী ছিল না, পরবর্তীকালে উনি পরিচালক হিসাবেও কাজ করেছে, এবং যথেষ্ট বিগ ছবিগুলি নিজের হাত দিয়ে তৈরি করেছে। এবং তার যে ইউনিট, তার যে গ্রুপ, তারা প্রত্যেকেই একটা শ্রদ্ধাশীল অবস্থান থেকেই কিন্তু তারা কাজগুলো করে ভালো ভালো ছবিগুলো করেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই জেনারেশনের ছেলে মেয়েগুলো আসে, তারা শুধু একটা সুপারহিট তকমা পেয়ে গেল, বাস শেষ। ওখান থেকেই তারা মানুষকে মানুষ মনে করে না, ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রি মনে করে না, ইন্ডাস্ট্রি বয়োজ্যেষ্ঠ লোকগুলোকে কীভাবে রেসপেক্ট করতে হয়, কতটুকু ভালোবাসা হয়, এই শ্রদ্ধার জায়গাটা টোটালি নষ্ট করে দেয় না। এরা হচ্ছে গাড়ি, বাড়ি, আড্ডা, আর বাকিগুলো নয় বললামই না, এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। আলটিমেটলি হচ্ছে কি, যখন সিনিয়র লেভেলটা যারা এই শিল্পীগুলোকে নিয়ে আসে, একসময় তারা তাদের সাথে দূরত্ব সৃষ্টি করে, কারণ তখন কিন্তু তার ভিতরে একটা ডমিনেটিং টেন্ডেন্সি চলে আসে। সে মনে করে যে আমি আমার উস্তাদের সাথে, আমার টিচারের সামনে অনেক অকর্ম করতে পারবো না। এটা আমি প্রথমেই বলি, নতুন ছেলে মেয়েদেরকে যখন আমরা গানি, এত ইনোসেন্ট থাকে, মানে বলার অপেক্ষা থাকে না। হ্যাঁ, রেফারেন্সে আমি বলতে পারি, সাকিব 5 বছর আমার সাথে কোনো বিষয় যে নিজের থেকে জানা ওই ধরনের কোনো প্রশ্ন আমাকে করেনি। ওর শুধু ছিল একটা বড় গুণ, সেটা হচ্ছে অবজারভেশন। শুধু আমি না, আমার কাছে আরও বিজ্ঞ অনেক মেকার তাকে নিয়ে কাজ করতেছে, আমি সব জায়গায় দেখলাম ওর অবজারভেশনটা চমৎকার ছিল। কিন্তু যখন আমার যে সিরিজটা 2006-এ কোটি টাকার কাবিন, পিতার আসন, চাচু, দাদিমা, মায়ের হাতে, এই সিরিজের পরেই আমি দেখলাম আমূল পরিবর্তন। বাই দিস টাইম মান্না আমার সাথে কাজ করতো, মান্না মারা গেল, একা সাকি। তখন দেখলাম যে ডে বাই ডে কীভাবে তার আজকে তার যে পারিশ্রমিকের ডিমান্ড, ওই সময় যে অবজারভেশন কিংবা তার যে, আমি তো মনে করি যে এই জায়গাটা ব্লক করে দিলে আর উত্তরণের রাস্তাটা বন্ধ হয়ে যায়, এবং তাই হয়েছে। সুপার স্টেশনে হিমালয়ের চূড়ায় উঠে গেলে আপনি কোথায় যাবেন? ওর উপরে, মাথার উপরে আকাশ, আর যাওয়ার কোনো রাস্তা নেই। কিন্তু আপনি ধাপে ধাপে যদি যেতেন, আপনার প্রতিটি জায়গায় কিন্তু আপনার একটা স্পর্শ, একটা পরশ থাকতো। তা না করে লাভ দিয়ে হিমালয় চূড়ায় চলে গেলেন, তো লাভটা হইল না। তো অনেক ভালো ভালো সৃষ্টি, অনেক বিজ্ঞ মেকাররা সুন্দর কনসেপ্ট নিয়ে ভালো ছবি, বাই দিস টাইম ওর যদি সদিচ্ছা থাকতো, ও যদি ফিল করতো যে একজন সোহানুর রহমান সোহান, একজন এফআই মানিক, একজন মালেক আফসারি, একজন কাজী হায়াত, একজন জাকির হোসেন রাজু, যাদের আমার দায়িত্বই হবে ওনারা কি চিন্তা করেন এবং কি ধরনের ছবি হলে পরে আমি মৃত্যুর পরেও বেঁচে থাকবো, এই চেষ্টাটা কখনো করেনি। বরঞ্চ আমার মনে হয় প্রতিটি মেকারই বিরক্ত তার উপরে, কারণ শ্রদ্ধার জায়গাটা সে নষ্ট করে দিয়েছে। শুধু যে শাকিব খান ভাইয়ের সাথে সহযোগিতা, আমরা যদি একটু খোলামেলা বলি যে রোমান্টিক ঘরানার ছবিতে কোনো গল্পের কোনো খাত ছিল না, কিন্তু হঠাৎ করে
সালমান শাহ প্রয়াত হওয়ার পরবর্তী সময় যারা আসছিলেন, আমিন খান ভাই, রিয়াজ ভাই, শাকিব খান, ফেরদৌস ভাই, তারাও হঠাৎ করে উদয় হলো। এক একজনের এক একটা স্টাইল থাকবে, এক একজনের এক এক রকম লিমিটেশন থাকে, আর এক একজনের ভিতর থেকে যে জিনিসটা গড গিফটেড বলি, যে ছেলেটা মনে প্রাণে শিল্পী হবে, আমরা টের পেয়ে যাই যারা এই নতুন শিল্পী নিয়ে কাজ করার একটা মানে চেষ্টা করে, তারা বুঝতে পারে যে এর লং রেসের ঘোড়া হবে, লম্বা রান করবে, কারণ ওটা বোঝা যায়, ওর চাল চলন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে এটা প্রমাণ হয়ে যায়। এবং যেটা আমরা পেয়েছি সালমানের ভিতরে, যেটা আমরা পেয়েছি সাকিবের ভিতরে, আর বাকি যারা, একটা ছেলেকে আমি খুব কষ্ট লাগে, চমৎকার চেহারা, শিক্ষিত ছেলে, কাজ করলে খুব ভালো কাজ করতো, আমি বারবারই বলছি তোর গলার কর্ডগুলো পরিষ্কার কর, তোর কর্ড ব্লক করা আছে, তুই পুরুষালী যে ব্যাপারটা সেই জিনিসটা তোর ভিতরে মাইনাস আছে, এই দিয়ে কিন্তু তুমি লম্বা টাইম কাজ করতে পারবে না। কিন্তু দেখলাম যে ঘুরে ফিরে সেই কখন 8 লাখ নেবে, কখন 10 লাখ নেবে, কখন 20 লাখ নেবে, কখন একটা ভালো গাড়ি নিয়ে অ্যাড্রেসে ঢুকবে, কখন সুপার স্টেশন সুপারস্টার, এই দিয়ে হয় না। আমি এরকম অনেকে, আমি স্পেশালি কাউকে ছোট করতে চাই না, আমার সাথেই হয়েছে, আমার চোখের সামনেই হয়েছে। আমি যখন স্টুডিওতে ঢুকতাম দৌড়ায় এসে কিন্তু সালাম টালাম করে যে মানে শুনতো যে কি করলে ভালো হয়, সবসময় দেখা হলে ওই কথাটাই বলতাম, তোমার কর্ডটা ক্লিয়ার না, তোমার কর্ড ব্লক আছে, এটাকে ভোকাল এক্সারসাইজ করো, আদারওয়াইজ তুমি যত পরিশ্রমই করো কোনো রেজাল্ট হবে না। এই যে যাদের নাম বললাম, আমিন খান ভাই, রিয়াজ ভাই, আমিন চমৎকার, আমিন চমৎকার, ফেরদৌস তো এক্সেলেন্ট, রিয়াজ তো জবাব নেই, এদের প্রত্যেকে কিন্তু কিন্তু একটি জিনিস কিন্তু অস্বীকার করলে হবে না, ফেরদৌস যতটুকু কাজ করছে কিংবা যতটুকু রেজাল্ট দিচ্ছে ওটা ফেরদৌসের এই জায়গাটাই সীমাবদ্ধ। আমরা সবাইকে যদি একই রকম ভাবে ভাবতে থাকি তাহলে কিন্তু রেজাল্ট হবে না। রিয়াজ, আমি তো মাঝে মাঝে কিছু কিছু ছবি তোর কাজ দেখে অবাক হয়ে যায়, এত চমৎকার লাগে ছেলেটাকে, এবং ম্যানার বিহেভিয়ার এভরিথিং পয়েন্ট। আমিন খান অক্লান্ত পরিশ্রম করেছে, যে কোটা একটা পিরিয়ড সে কাজ করেছে, কোথায় না কষ্ট ছিল তার, সব জায়গায় সে পরিশ্রম করে একটা জায়গায় এসছে, এবং তারা ওই জিনিসগুলো এই হয়ে যায়। আমরা কেউ হারায় নাই, কিন্তু সে সবাই কিন্তু আছে। আমি একটা জিনিস প্রচণ্ড বিশ্বাস করি, যার যার অডিয়েন্স কিন্তু একদম সেট করা। এখন হচ্ছে যে এক্সিবিশন টোটালি বন্ধ হয়ে গেছে, সিনেমা হলে যে যাওয়ার যে একটা সিস্টেম ছিল সেটাও সীমিত হয়ে গেছে, যে মানুষ কিন্তু এখন ওইভাবে অনেকক্ষণ বসে চলে। এখন ওটিটি প্ল্যাটফর্ম একটা তৈরি হয়েছে, যেখানে স্যাটেলাইট কিংবা আপনার ইন্টারনেটে যে সিস্টেমে ছবিগুলো দেখার একটা প্রবণতা ইউটিউবের মাধ্যমে তৈরি হয়েছে, এবং এইগুলোতেই কিন্তু এখন সীমাবদ্ধ থাকবে না, আরও ডে বাই ডে অনেক আপগ্রেড হবে, অনেক রকম সেট আপ তৈরি হবে, যেখানে আমাদের এক্সিবিশনটা এখন এই পর্যায়ে চলে যাচ্ছে। ও ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় কিন্তু সিনেমা এখন ঘরে বসেই দেখার একটা চিন্তা চেতনা মানুষের, কারণ সবার হাতে টেকনোলজি চলে এসছে, হাতের মুঠোয় চলে এসছে, এইভাবে ডেভেলপ হয়ে গেছে। বিজ্ঞানসম্মত চিন্তা করে যদি আপনি ভাবেন যে আজকে আমরা ঠিক আগে যেরকম অনেক স্ট্রাগল করে আমরা ছবি বানাতাম, আমাদের তখন আয়োজন করতে গেলে অনেক সময় অনেক বড় বড় মানে যেগুলো সম্ভব না সেগুলো আমরা করেছি আমাদের সীমিত মেধা দিয়ে কিংবা আমাদের পরিশ্রম দিয়ে, সার্বক্ষণিক আমাদের ভিতরে একটা সিনসিয়ারিটি কাজ করতো, সেভাবে আমরা তৈরি করি। কিন্তু এখন তো একেবারে প্রতিটি জিনিস কাছে, একটা অ্যাকশন ছবি বানানো যে কত ইজি হয়ে গেছে এখনকার জন্য, মানে প্রযুক্তি যেভাবে সহযোগিতা করছে। আমার কথা হচ্ছে যে শিল্পীদের আমি এই সেট আপ আর্টিস্টদের আমি দায়ী করবো না, কারণটা কি, ওরা যখন একটা আর্টিস্টের কিন্তু একই ধরনের চরিত্র করতে করতে ওর ভিতরে একটা মনোটোনাস হয়ে যায়, এবং তার মধ্যে কোনো চেঞ্জ আসে না, সে কাজ করেও তৃপ্ত হতে পারে না। এভাবে করতে করতে একটা পর্যায়ে কিন্তু মানে আর্টিস্ট মাইনাস হয়ে যায়, শূন্যতা এসে যায়, এবং শূন্যতার কারণে দেখা যাচ্ছে প্রশ্নবিদ্ধ হয় যে এত ভালো কাজ করতেও সে করে না, কিংবা ওর কাছ থেকে আমি এই জিনিসটা পাইনি, এই জিনিসটা পৌঁছানোর যেই একটা সময় কিংবা পরিবেশ কিংবা আমরা শিল্পীদের কিংবা আমাদের পরিচালকদের আমরা দিতে পারিনি, যে কারণে আজকে এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হয়নি।
একটা তথ্য আজকে একটু আপনার মাধ্যমে পরিষ্কারভাবে দর্শকদের জানাতে চাই, সেটা হচ্ছে আজ 28 মে অনন্ত ভালোবাসা নামে একটা ছবি সারা দেশে মুক্তি পায় 1999 সালে, শাকিব খান এবং ইরিন জামান অভিনীত। সেখানে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছে শাকিব খানকে, মাসুদ রানা থেকে শাকিব খান হওয়ার গল্প বলেছে অনেকে। সোহান ভাই প্রথম ওনাকে কাস্ট করেছেন বা মুক্তি পেয়েছেন হচ্ছে বিষয়টা বলছেন। আজিজ রেজা ভাই একরকম কথা বলছেন, তিনিও বলছেন যে এফআই মানিকের অবদান রয়েছে। আবার বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন ভিডিওতে দেখেছি আপনি শাকিব খানকে আমি বিষয়টা পরিষ্কার করে দিই। আমি একটা জিনিস বিশ্বাস করি, এখানে কিন্তু বলার উচিত না, কারণ সোহান পরিশ্রম করেছে এই ছেলেটিকে তৈরি করার জন্য, ওরও অনেক অবদান আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে একদিন ঠিক রাস্তায় পারাপারের মধ্যেই কিন্তু আজিজ রেজা আমার হাতে তুলে দেয় এই ছেলেটিকে। আজিজের কাছেই কিন্তু আজিজের মাধ্যমে ওর চলচ্চিত্রে আগমন। আজিজের বাসায় থাকতো সে, আজিজ তাকে সার্বক্ষণিক প্র্যাকটিস করাতো। আজিজ একদিন এনে আমার হাতে তুলে দেয়। আমি তাকে রেডি করার জন্য মোহাম্মদপুর নুরজাহান রোডে কমিউনিটি সেন্টারে একটা মোটামুটি এভরিডে তার যে বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করা, তার যে ফেশিয়াল এক্সপ্রেশনগুলো ডেভেলপ করা, এবং প্রাথমিক যে স্টেজটা আমরা যেটা মানে সিটিং রিহার্সালের মধ্যে কিংবা আমরা যখন যেগুলো আমরা করি আর কি, সেই ওয়ার্কশপগুলো, সেই জায়গা থেকে ওকে তৈরি করার জন্য প্রায় 3-4 মাস সময় ও দিয়েছে, এবং আমরাও চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি। এবং তারপরে অনেকগুলো গান টান করার পরে, অনেকগুলো কাজ করার পরে, কারণ একদিন আমার কাছে মনে হয়েছে শাকিবকে নিয়ে ক্যামেরার সামনে এখন যাওয়া যাবে, কারণ একটা যেতে তো হবে। কারণ আমার নোটেশনে যখন সে কাজ করতে আসবে, সে যদি সেভাবে তৈরি না থাকে, তাহলে পর তাকে নিয়ে যেটুকু মিনিমাম লাগে সেই জিনিসটা যদি না থাকে, তাহলে তাকে নিয়ে তো কাজ করা সম্ভব না, সময় ক্ষেপণ হবে। আমি যখন প্র্যাকটিস ফিল্ডে গিয়ে বুঝতে পারলাম যে ও মোটামুটি এখন দাঁড়াতে পারবে, এবং সেখান থেকে শুরু হয়েছে ছবি। সেই ছবিটার যখন 50%-এর মতো আমরা শুটিং শেষ করি, তখন অনন্ত ভালোবাসা নামে একটি ছবিতে অন্য আর্টিস্ট ছিল, সামনে রিয়াজ কাসিং ছিল। কী কারণে শিডিউল সংক্রান্ত জটিলতা দেখা দিল, কুদ্দুস সাহেব, যেটা কুদ্দুস ভাই মানে ওই ছবির প্রডিউসার, তখন এই ওনার মাধ্যমে সোহান তো আমার বন্ধু বান্ধব কাজ করে। এইভাবে কিন্তু আমরা সেকেন্ড ছবি যেটা, সেটা সাকিবের অনন্ত ভালোবাসা, সেই ছবিটা সে কাজ করে। কিন্তু এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যখন ছবি দুইটাই রেডি হয়ে গেল, প্রথম ছবিটা রিলিজ হলো অনন্ত ভালোবাসা, সোহানের ছবি। কিন্তু তার মানে এই না যে এককভাবে প্রথম সাকিবকে নিয়ে সে শুরু করে। আমি এটা কখনো বলবো না যে সোহান কাজ করে না, সোহানও কাজ করছে, পাশাপাশি কিন্তু দুইটা ছবি চলছে। কিন্তু আমি ওকে রেডি করেছি, শুটিং করেছি। অনেকদিন পরে সোহান যখন দরকার হইল নতুন আর্টিস্ট নিয়ে কাজ করবে, সাথে সাথে আমাদের মধ্যে এই সমন্বয়টা ছিল যে কারোর কোনো সমস্যা হইলে পরে আমার কাছে যদি সমাধানের রাস্তা থাকে, আমি দ্রুত কিন্তু তাকে সমাধান দিয়ে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি, কিংবা একজন আরেকজনের জন্য ফিল করি। এখানে কোনো রকম ইয়ে নেই। তবে এইটা আমি বলি যে সোহান নতুন আর্টিস্ট, যেরকম আমরাও, যেরকম আমি অপুকে আনলাম, তারপরে নিপুণকে আনলাম, তারপরে আমিন খান ওয়ান্স, আজকে যেরকম সাকিবকে নিয়ে মোহাম্মদপুর নুরজাহান রোডে আমিন খান কার্জন হল ক্যাপিটোরিয়া, সেখানে বসে আমি এই প্রাথমিক যে ব্যাপারগুলো আছে, যদিও সেই ছবিটা আমি করিনি, পরে এটা মোহাম্মদ হোসেন করেছিল, ইনোসেন্ট লাইফ। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই জিনিসগুলো কে আনলো সেটা বড় কথা না। কিন্তু সাকিবকে আমি নিজে এইটুকু বলতে পারি, সেই সময় আজিজ রেজা আমার হাতে তুলে দিয়েছিল, আমি তাকে রেডি করে ক্যামেরার সামনে একটা পর্যায়ে সোহান চাইলো, সোহানকেও দেওয়া হইল, সোহানও কাজ করছে, কিন্তু সোহানের ছবিটা আগে দিয়েছে। এবার নামটা, আমার নাম তো মাসুদ রানা ছিল, শাকিব খান হতো। আমার এই সাক্ষাৎকারে দুজনের এই নাম নিয়ে কথা আছে, কে নাম দিয়েছে। আজিজ রেজা ভাই এবং সোহান ভাই বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে। সোহান ভাই বলেছে শাকিব খানের নামটার পরিবর্তে শাকিব খান দিয়েছে। আজিজ রেজা ভাইও একদিন জানিয়েছিল, মানে শাহবাজ খান হলে কেমন হয়, নাকি শাকিব খান কেমন, মানে শাহ, সালমান খান, শাহর একটা রাজত্ব ছিল।
তো এগুলোর ব্যাখ্যা কি বা এগুলো আমি জানতে চাই। না না, আসলে এগুলো নিয়ে কোনো কথা বলা দরকার নেই, কারণ আমার কথা হচ্ছে যে এই শাকিব খান নামটা কমপ্লিটলি এটা আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল যারা এইসব নামের ব্যাপারে মানে ম্যাথোডিক্যাল কিছু ব্যাপার ছিল, অঙ্ক করার নাম, এই নামটা গ্রহণযোগ্যতা আছে এবং সেখান থেকে সিলেক্ট করে নামটা দেওয়া আছে। নামটা আমি এই শাকিব খান সিলেক্ট করে নাম দিয়েছি। এখন আমার জায়গায় যদি সোহান দাবি করে হ্যাঁ আমি নাম দিয়েছি, ওকে ফাইন, আমার কিছু বলার নেই। আলটিমেটলি শাকিব খান কোথেকে এসছে, কীভাবে এসছে, কী নামে এসছে, কেন এসছে, তাকে কীভাবে গাইড করা হয়েছে, এই সবাই জানে। শাকিব খান মানে শাকিব খান তো আপনি বলেছেন, বললেন কিভাবে স্কুলিং করেছেন, কিন্তু একজন অভিনেতা হিসেবে যখন আপনি ছেড়ে দিলেন বা আনলেন, অভিনেতা শাকিব খান সম্পর্কে একটু শুনতে চাই। অভিনেতা শাকিব খান চমৎকার এবং ও বিচার আসন ছবিতে একটা সিকোয়েন্স যেটা আমাকে পরবর্তীকালে রাজ্জাক সাহেব বলছিল, রাজ্জাক ভাই তো উনি অনেক বড় মাপের একজন মানুষ ছিল, বড় মাপের একজন শিল্পী ছিল। এটা ক্যালকাটায়ও এই কথা আমি শুনেছি যে ওনার অ্যাক্টিং রেঞ্জ এবং চমৎকার অ্যাক্টিং করা, ওনার অভিনয় আমরা দেখার জন্য দাঁড়ায় থাকি। সেই মানুষটাই আমাকে বলেছেন, মানুষ তুমি যে ছেলেটিকে নিয়ে এতদিন কষ্ট করলা, তার চেষ্টা করলা, ও আসলে রিয়েল আর্টিস্ট হয়েছে। হ্যাঁ, পিতার আসলে একটি শটে ওনাদের একসাথে ছিল, পিঠে একদম বেরোয়ানি, তুই তো অনেক বড় শিল্পী হয়ে গেছিস। রাজ্জাক সাহেব বলেছেন, রাজ্জাক সাহেব শাকিব খানকে বলেছে এবং সেদিন থেকে কিন্তু ওর ভিতরে একটা চেঞ্জ আমি পাইছি। তো যাই হোক, আসলে অনেক ভালো আর্টিস্ট নিঃসন্দেহে। কিন্তু অনেকে আবার অভিযোগ করে বা স্ক্রিনে যখন তাকে দেখেন তখন বলে যে আসলে শাকিব চাইলে আরো ভালো অভিনয় করতে পারত, অবহেলা রয়েছে বা নিজের প্রযোজনা ছবিতে একটু ভালো কাজ করে বিদেশ যাইতে চায় না, অন্যের প্রযোজিত ছবি বলে বিদেশ যেতে হবে বা খুব একটা হেয়ালিপনা থাকে, শিডিউল ফাঁকি বিষয় আছে। আপনাকে অভিজ্ঞতা না, এটা আমি আসলে একদম কমপ্লিটলি তার পার্সোনাল ম্যাটার। সে এই সমস্ত করেছে, ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক প্রযোজক। তবে বেটার কোয়ালিটি এবং বেটারমেন্টের জন্য অ্যাফোর্ড করার একটা ব্যাপার আছে। অনেক প্রডিউসারের অ্যাফোর্ড করার ক্ষমতা ছিল না, তাদের উপরে চাপিয়ে দিয়েছে এবং আলটিমেটলি এগুলো একটা সাইড যদি ভাবেন যে কোয়ালিটির জন্য চেষ্টা করেছে ভালো হোক, আরেকটা সাইড হচ্ছে অনেক ব্যয়বহুল হয়ে গেছে, যে কারণে অনেকেই মনক্ষুণ্ণ হয়েছে যে এত টাকা খরচ করে কেন ছবি বানাবো। কারণ রিটার্ন ভ্যালুটা একদম কনফার্ম করার মতো আমাদের এখানে কোনো সহযোগিতা নেই, না স্যাটেলাইট দিচ্ছে, না ইন্টারনেট দিচ্ছে, না কোথাও থেকে কোনো সাপোর্ট নেই। আর একটা পর্যায়ে তো 50 বছর 60 বছর আগের যে সিনেমা হল 80% বন্ধ হয়ে গেছে, আর 20%-এর মধ্যে 10% ছবি সিনেমা হলে ছবি চলে আর 10% চলে না। আমাদের ছবি চালাতে পারে না তারা, কারণ তারা নিয়ে যে সেলটা পাবে সেই সেলটা ওদের ক্যাপাসিটিতে নেই। আচ্ছা, তো মানে শাকিব খানের যে কথা বললাম আর কি, অভিনয় করে না ঠিক মতো বা করতে চায়, অনেকে সমালোচনা করে, এই বিষয়টা আপনি কিভাবে? না না, অভিনয় করে না এটা ঠিক না, সমালোচনা করে যারা, চাওয়ার তো কোনো শেষ নেই। আপনি একজনের কাছে কতটুকু চাইবেন? অভিনয় চেষ্টা করে, তবে ডিজাইনে অনেক ডিশেপ হয়ে গেছে। ক্যারিয়ার ডিজাইন কিংবা অ্যাক্টিং পোর্শনে যে ডিশেপগুলো হচ্ছে, যে মানে অতি চেষ্টা করলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে একটা মাত্রা, একটা মানে বাস্তবতার ভিতরে যে জিনিসটা আমরা করি এবং পেয়ে থাকি, সেই জিনিসটা এখন স্কাটার্ড হয়ে গেছে এবং অ্যাক্টিং নোটেশনে অনেক চেঞ্জ আছে। আমি বলবো ঠিক রিভার্স, যে জিনিসটা ডে বাই ডে ডেভেলপ করতে করতে চূড়ান্ত আকারে 3-4টা স্টেজে গেছে মামলা, শাকিব কিন্তু সেকেন্ড স্টেজে গিয়ে ব্লক করে গেছে। এটা একটা শিল্পীর জন্য খুব কষ্টকর এবং ভবিষ্যতে দেশের মানুষ কিংবা যারা দর্শক তারা অনেক কিছু তার কাছ থেকে আশা করে এবং পায় না বলেই আজকে এই প্রশ্নগুলো সৃষ্টি হয় এবং এই প্রশ্নগুলো আলটিমেটলি হয় কি কারেকশন করার সুযোগ সবারই আছে। চেষ্টা করলে শাকিব চেঞ্জ করে দিতে পারে, এখনো চান্স আছে, এখনো হালটা ধরতে পারে ও। কারণ ও কেমন হাল একটু যদি শুনে, আমি বলছি যে ও তো আর্ন করেছে এই অঙ্গন থেকে, প্রচুর দর্শক হয়েছে। ও যদি চেষ্টা করে এখনো যে 10-20 জন মেকারের সাথে একটা মিটিং করে যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনারা কি ভাবছেন, এই ভাবনা চিন্তা থেকে যে জিনিস ফসলটা তৈরি হবে সেটাকে সে কাজে লাগাতে পারে, সেটা সে
এখন ইন্ডাস্ট্রির দুরবস্থা, প্রডিউসারদের যদি ডেকে বলে যে আপনারা কাজ করেন, আমি এখন কাজ করব, আমি মনে করি আমি 3 বছর আমি আরও ছাড় দিয়ে কাজ করব, তখন কিন্তু অনেকে ইন্টারেস্টেড হয়ে যেত যে পারিশ্রমিকের যে ডিমান্ড এটা কমায় দিলে অনেক প্রডিউসার চলে আসবে। কিন্তু আপনারা তো গল্প স্ক্রিপ্ট নিয়ে তাকে বলতে পারেন যে আমি এই স্ক্রিপ্ট কাজ করতে চাই, তুমি আসো, এই সম্মানে না, এইগুলো আমার বলার কোনো দায়িত্ব নেই, এগুলো কারোরই কোনো দায়িত্ব নেই। আর এই এই কথাগুলো বিভিন্ন সময় কাজী হায়াতও বলে, মালেক আফসারি বলছে, সোহানও বলছে, এটা যার যার বিষয়। এখন সাকিব কি করবে না করবে, আমি কতদিন সাকিবকে এইভাবে বলবো? সাকিবকে আমার বলার আর প্রয়োজন নেই, আমার বলার যথেষ্ট হয়ে গেছে। এখন সে তার নিজের চিন্তা চেতনা থেকে, তার দায়িত্বের জায়গা থেকে সে তার কি ভূমিকা নেওয়া উচিত তার ব্যাপার, কমপ্লিটলি পার্সোনাল ম্যাটার। শাকিব খানের বিষয়ে আরেকটা হচ্ছে যে মানে অনেকের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, দিয়েছে আবার নিয়েছে, তো এই ব্যাখ্যাটা শুনতে চাই। না, এটা আসলে এইটা কি ধরনের প্রশ্ন করে? যে একজন দেবে নেবে, এটাই তো স্বাভাবিক। ও ওটা আদায় করে নিয়েছে, আবার সে যেটা দিয়েছে সেটাও তো আপনি কাউন্টেবল। সে মনে করেন উল্লেখযোগ্য কিছু কাজ করেছে, হয়তো সাবজেক্ট সিলেকশন, প্রজেক্ট সিলেকশন এগুলো পারফেক্ট হয়নি, এটা আমি বরাবরই বলি। তুমি বিশাল আকারের আয়োজনে শুটিং করে আসছো, গল্প কিছু নেই, মেকিং এর কোনো ট্রিটমেন্ট নেই, তো লাভ। আচ্ছা, আর একটা অধ্যায় হচ্ছে হলো শাকিব খান, অপু বিশ্বাস। তো অনেক আপনি ভালো জানেন যেহেতু আপনি প্রথম কাজ করিয়েছেন, তো তাদের মধ্যে যখন বিল্ড আপ হলো জুটি, অনেক ছবি দিয়েছে, অপু বিশ্বাসও এগিয়েছে আবার হারিয়ে গেছে। তো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অপু বিশ্বাসের এবং হারিয়ে যাওয়ার ক্ষেত্রে দুটো বিষয় কিন্তু শাকিবের অবদান এবং দায় রয়েছে। এই বিষয়টা একটু শুনতে চাই, কেমন দায় কেমন? না না, এগুলো একেবারে ফালতু একটা ম্যাটার। সাকিব অপু এরা একসাথে কাজ করে, অনেক বছর একসাথে কাজ করলো, কাজ করার মধ্যে তাদের একটা পার্সোনাল রিলেশন বিল্ড আপ হতেই পারে, মানুষ তো। এবং তাদের যেটা কনজিউম লাইফ কিংবা যেভাবে ঘোষিত হয়েছে একটা পর্যায়ে, কিংবা এই যে একটা পিরিয়ড একসাথে তারা থাকলো, তাদের একটা বেবিও আছে, আমরা অনেক কিছুই জানি, দর্শকরা জানি, এটা পুরোনো একটা ব্যাপার। জি, এটা কমপ্লিটলি তাদের। আর উপর জায়গায় আছে, সাকিবের জায়গায় আছে, এগুলো তৈরি হয়, এগুলো ফালতু কথা। অপু ফিল্ডে কাজ করছে না এখন, দু একটা ছবি কি তার রানিং আছে না এখন? সাকিব কি প্ল্যান না করে বসে আছে? ও কখন এটা বুম এটা করবে ওই জানে। একটা সাক্ষাৎকারে দেখেছি আপনি বলেছেন যে শাকিব খান বলেছে অপু বিশ্বাসকে নেওয়ার জন্য পূর্ণিমাকে বাদ দিয়ে, অথবা অনেক সময় অপু বিশ্বাস চেয়েছে শাকিব খানের সাথে কাজ করার জন্য। এই বিষয়টা একটু না না, অপু বিশ্বাস কি চাইবে না চাইবে, দ্যাট ইজ হিজ ম্যাটার। আমি এফআই মানি এত ছবি দেওয়ার পরে কাউকে জিজ্ঞাসা করবো কাকে নিয়ে কাজ করব? আমার ওই ছবিতে পূর্ণিমা দরকার ছিল, আমি নিজে প্রডিউসার ছবি, আমি পূর্ণিমার মতো একটা স্লিম একটা মেয়ে দরকার ছিল, ও একটু বালতি, তার মানে আমাকে খাটো করছি না। ও চমৎকার এন্ট্রি নিয়েছে আমার মাধ্যমে এবং চমৎকার কাজও করেছে, অসংখ্য ছবি করেছে এবং সিনসিয়ার, সব দিক দিয়েই ভালো ছিল, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু আমার প্রশ্ন হইল যে আমার যেখানে যখন যাকে প্রয়োজন হয়েছে, এরা তো এই জেনারেশন, সিনিয়র লেভেলই অনেকে, মানে যখন কাস্টিং করতাম নীরব থাকতো, আমার প্রয়োজনে একসাথে যাকে যে 2-3টা স্টার একসাথে নিয়ে কাজ করা আমার অনেক রেফারেন্স আছে। এখন এই শাকিব খান, অপু বিশ্বাস, এফআই মানি, এই সম্পর্কটা দূরত্বের মধ্যে কেন চলে না? এগুলো ফালতু ম্যাটার। শাকিব খান যদি মনে করে যে এফআই মানিককে দরকার, সে আমার সাথে কথা বলবি, গ্যাপ দূরত্ব এগুলো থাকে না, একটা পর্যায়ে শেষ হয়ে যায়, কিন্তু এগিয়ে আসতে হবে তাকে। আমি এফআই মানিক যা শাকিব খানকে রিকোয়েস্ট করতে যাব না, সাকিবের প্রয়োজন আছে এফআই মানিকে, অথবা নাও থাকতে পারে, কিন্তু দায়িত্বের জায়গা থেকে থাকার ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু আমরা তো সাক্ষাৎকার এখন দেখি আপনার লসের বিষয়, লোকসানের বিষয়টাও শুনেছি, অনেক শিডিউল ফাঁকি দিয়ে হাসিয়ে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি। এটাকে অনেকে মিথ্যাচার চালিয়ে দিয়েছে, ইকবাল সাহেব নামে প্রযোজক সেটা বলেছে, ব্যাখ্যা দিয়েছে, বিভিন্ন কথা বলেছে। একটু যেহেতু এখন সরাসরি জানানো যায় মানুষকে, একটু শুনতে চাই এই গল্পটা। না না, একটা সরাসরি জানানোর কোনো বিষয় না। আমার যা ক্ষতি করেছে সেটা একেবারে মানে লক্ষ লক্ষ লোক বলতে পারবে, একজন এফআই মানিককে লক্ষ লক্ষ লোক অবজারভেশনে রাখে। আমি এখন যদি পার্সোনাল আমি একটা চ্যানেল ওপেন করি, আমার চ্যানেল সবচেয়ে বেস্ট চ্যানেল হবে, আমি তো এগুলো শুরুই করি না, এখন শুরু করবো।
আপনি একটা জিনিস বোঝেন, সেটা হচ্ছে এত বিগ ফিল্ড, এত বিগ স্টার নিয়ে একসাথে কোন ছবিটা করেছে। আমি নিজে প্রডিউসার রাজ্জাক আলমগীর, সোহেল রানা, শাকিব খান একসাথে আজীবন চেষ্টা করলেও তো সম্ভব না। কারণ এই ভালোবাসার জায়গাটা তৈরি করেছি আমি অনেক বছর থেকে। সেই জায়গায় যখন এসে কাজ করতে এসেছি, তখন এখানে ডাবিং হচ্ছে এই গুলশানে চাষি নজরুল ইসলামের দেবদাস, আর আমাকে 5 কোটি মানে 15-20টা বিগ বিগ গাড়ি, যার এক একটা গাড়ির দাম 1 কোটি টাকা, হেলিকপ্টার, রাজারবাগের ঘোড়া, সাভার থানার 6খানা গাড়ি, দ্বীপজলের প্রোডাকশনের 14খানা গাড়ি, 450 আর্টিস্ট, 4 ঘন্টা ওভার হয়ে গেল সব আর্টিস্ট ফিল্ডে। সোহেল রানা শ্রদ্ধেয় একজন বড় মাপের তারকা এবং অনেক বড় শিল্পী, অনেক ভালো একজন মানুষ। উনি পরপর 3 ঘন্টা আরেকজনের শিডিউল, সেখানে সকাল 7টায় বেরিয়ে তার কাজ কমপ্লিট করে আমার ফিল্ডে গিয়ে বসে আছে রোদের মধ্যে ট্যানেন্টে, হিমায়তপুর ট্যানেন্ট। এরকম অসংখ্য ঘটনা আছে। আমার 4 লাখ টাকা নাই, শাকিব খান সকালবেলা ঢুকবে 11টায়, ঢুকছে 7:30। এরকম অসংখ্য, একের পর এক ডিল তো আছে মাসুম বাবু। ফ্যান্টাসি কিংডম, ওয়াটার কিংডমে বুকিং 40,000 টাকা পেমেন্ট, 4:30টায় গেছে। সকাল থেকে 40টা ছেলে মেয়ে অপেক্ষা করতেছে। আপনার একটা বিষয় হচ্ছে যে চলচ্চিত্রে অনেক কিছু দিয়েছেন, আবার হয়তো হারিয়েছেন, তো কি পেলেন, কি হারালেন? আমি অনেক কিছু পেয়েছি, আমি কিছুই হারাইনি। আমার একটা জিনিস, আপনি যদি কন্টিনিউসলি 4 দিন গাড়ি চালান, গাড়ির কিন্তু রেস বেড়ে যাবে, গাড়ি কিন্তু গিয়ার চেঞ্জ করতে হয়। আমি এখন সেই জায়গায় অবস্থায় আমার অবজারভেশন আছে। আমার এই অবজারভেশনটা অনেকে মনে করেন সিনেমার প্রডিউসার আসবে কিংবা সিনেমা চেঞ্জ হবে, আমি তা না। আমার অডিয়েন্সের মেন্টালিটি কোথায় আছে সেই জরিপে আছে। এমন পাখি নিয়ে আসতেছে ভেরি সুন। কারা কারা থাকবে? সব কমপ্লিটলি নিউ আর্টিস্ট আসতেছে, শুটিং শুরু করছে, শুটিং স্ক্রিপ্টিং আনন্দ করতেছে। যদি এখন শাকিব খান, অপু বিশ্বাসকে নিয়ে প্রস্তাব করা হয় আপনাকে, যেন আবার একটা ঝুঁকি নেন বা একটা মিশন শুরু করেন 2006 সালের মতো, আপনি কি করবেন? আমার কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না। আমি যদি প্রয়োজন মনে করি যে এই প্রজেক্টের কনসেপ্ট কিংবা আর্টিস্ট হিসাবে দুইজনই ম্যাচিউর, তাহলে পার্সোনাল কি হয়েছে, পুরো ইন্ডাস্ট্রিতে কি গসিপিং হয়, ডাজন্ট ম্যাটার। আমি যদি ফিল করি আর তাকে নিয়ে আর একটা ছবি বানাই দিই, তবে অবশ্যই করবো।